হঠাৎ করেই জামাত শিবিরের অভ্যন্তরে তোলপাড় শুরু হয়েছে। এই অভ্যন্তরীণ তোলপাড় অভ্যন্তরে এখন আর সীমাবদ্ধ নেই, এটা এখন দৃশ্যপটে চলে এসেছে। জামাত সংস্কারের পক্ষে প্রবল চাপ সৃষ্টি হচ্ছে, জনমত তৈরি হচ্ছে। আমি দেখতে পাচ্ছি এক যুগান্তকারী সংস্কারের মাহেন্দ্রক্ষণে এখন জামাত, ইভেন শিবির। তো দর্শক, অবশ্যই জামাত ইসলামের মধ্যে বিভিন্ন ধারা, বিভিন্ন স্কুল অফ থট, বিভিন্ন চিন্তার লোক এটা থাকবে। এটা জামাত কেন, যে কোনো গোষ্ঠী বা অতীতেও ছিল। বুজুর্গানে দিনের মধ্যেও সবার চিন্তা তো একরকমের না। যেমন পীরদের কথা যদি বলি, অনেক পীর, সরসিনা পীর এক রকমের, চরমনাই পীর এক রকমের, জয়নপুরি পীর আবার আরেক রকমের। অতীতেও বড় বড় পীর যারা ছিল, মুজাদ্দেদে আলফেসানি, ইমাম গাজালি, সবার দৃষ্টিভঙ্গি চিন্তা এক ছিল না। অতএব ভালো মানুষের মধ্যেও ইখতিলাফ, ডাইভার্সিটি ইটস ভেরি নর্মাল। কিন্তু দিন শেষে মনে রাখতে হবে যে জামাত ইসলামী একটা ইসলামী আন্দোলন, তারা সমাজ পরিবর্তন করতে চায়। তারা কিভাবে সমাজ পরিবর্তন করতে চায়? দাওয়াতি কাজের মাধ্যমে, মানুষ তৈরি করে, তারপরে ক্ষমতায় যে। এর মানে জামাত ক্ষমতা বিবর্জিত, ক্ষমতার আকর্ষণ মুক্ত কোনো দল নয়। জামাতের অন্যতম একটা টার্গেট বা প্রধান টার্গেট রাষ্ট্র ক্ষমতায় যাওয়া। এখন অনেকে বলবেন যে আল্লাহর সন্তুষ্টি টার্গেট, এটা সাংগঠনিক বা একামতে দিনের কথা। বাট যারা রাজনীতি করেন, রাজনীতির প্রধান টার্গেট ক্ষমতায় যাওয়া। এটা যে বুঝতে পারবেন না, সে জামাতের রাজনীতির কিছুই না, তার জন্য আমার এই আলোচনা না। যারা জামাতকে ক্ষমতায় নেওয়ার জন্য কাজ করেন, তাদের জন্য এই আলোচনা। এই জন্য বলবো যে জামাত ইসলামের অন্যতম একটা উদ্দেশ্য হচ্ছে ক্ষমতায় যাওয়া। হ্যাঁ, আপনার ব্যক্তিগত সফলতা ব্যর্থতা এটা ক্ষমতা যাওয়ার সাথে হয়তো রিলেটেড না। আল্লাহর কাছে গ্রহণযোগ্য হলে, আল্লাহ সন্তুষ্টি অর্জন করতে পারলেই আপনি সফল, ইটস রাইট। বাট জামাত ইসলামের সফলতা ব্যর্থতা ক্ষমতা যাওয়ার মধ্যেই সীমাবদ্ধ। ক্ষমতায় যদি না যেতে পারেন, আমরা বলবো যে দল বিলুপ্ত করে দেন, কোনো দরকার নেই। তো দর্শক, যেহেতু ক্ষমতা যাওয়া এটা জামাতের প্রধান লক্ষ্য, একটা যে কোনো দলেরই প্রধান লক্ষ্য ক্ষমতায় যাওয়া, নইলে রাজনীতি করা কোনো মানে হয় না। এজন্য যারা ভিশনারি দল, তাদের অনেকের ডিক্লারেশন থাকে যে আমরা এই কয়েক বছরের মধ্যে ক্ষমতায় না যেতে বলে রাজনীতি ছেড়ে দেবো, আমার দল বিলুপ্ত করে দেব। যেমন এবি পার্টির এরকম একটা ডিক্লারেশন আছে যে 10 বছরের মধ্যে আমরা ভালো করতে না পারলে দল বিলুপ্ত করে দেবো। এনসিপির এরকম একটা ডিক্লারেশন আছে। নাহিদ ইসলাম বলেছেন 10 বছরের মধ্যে বা 15 বছরের মধ্যে ক্ষমতায় যেতে না পারলে রাজনীতি ছেড়ে দেব। হ্যাঁ, এটাই হওয়া উচিত। অতএব আমি বলবো জামাতের 85 বছর হয়ে গেছে, 100 বছরের মধ্যে যদি ক্ষমতায় যেতে না পারেন, আর 15 বছরের মধ্যে দল বিলুপ্ত করে দেন, কোনো প্রয়োজন নেই। ইসলাহের জন্য, মানুষকে দিনের পথে ডাকার জন্য, একামতে দিনের জন্য আপনাদের রাজনীতি ছেড়ে দিলে কিছুই আসে যায় না। ইসলাহের কাজ চলবে। বরং আপনার রাজনীতি ছেড়ে দিলে আপনারা যদি শুধু দিনের কাজ করেন, তাহলে এটা আরো ভালোভাবে চলবে। আরো বেশি মানুষকে নামাজি বানাতে পারবেন, আরো বেশি মানুষকে পর্দা করাতে পারবেন, কোরআন শেখাতে পারবেন রাজনীতি ছেড়ে দিলে। বরং রাজনীতি করেন বলে ওইসব জায়গায় আপনাদের আরো ঘাটতি আছে। এই জন্য ক্ষমতায় যদি, হ্যাঁ এখন ঘাটতি হলেও ক্ষমতায় যেতে পারলে আপনি হয়তো আরো অনেক ভালো কাজ করতে পারবেন। এই জন্য আপনি রাজনীতিটা চালিয়ে যাচ্ছেন। কিন্তু ক্ষমতায় যেতে না পারলে দল বিলুপ্ত করে দেন। যাই হোক, এই কথাগুলো কেন বললাম? যে জামাতের অন্যতম একটা উদ্দেশ্য হচ্ছে ক্ষমতায় যাওয়া। আর ক্ষমতায় যেতে হলে আপনাকে উদার হতে হবে। উদার না হলে আপনি ক্ষমতায় যেতে পারবেন না, এবং ক্ষমতায় যেলেও টিকতে পারবেন না। এই জন্য ক্ষমতায় যেতে হলে, বা অতীতের সমস্ত ক্ষমতাসীনরা, উমাইয়া, আব্বাসী, মামলুকি, আরো যত সালতানাত এসেছে, খেলাফত এসেছে, সবার ইতিহাস খেয়াল করেন। ক্ষমতায় যাওয়ার জন্য এবং ক্ষমতায় টিকে থাকার জন্য ইসলামী শরীয়তের উদারতম ব্যাখ্যা তারা গ্রহণ করেছে। এই সবচেয়ে উদারতম ব্যাখ্যা গ্রহণ করা ছাড়া আপনি ক্ষমতায় যেতে পারবেন না। বরং অনেক ক্ষেত্রে মাসলাহাতে মুরসালা গ্রহণ করতে হয়েছে। আপনি জানেন যে এটা হারাম, তারপরে পরিস্থিতির শিকার হয়ে তুলনামূলক কম খারাপটা গ্রহণ করতে হয়েছে, খারাপ জেনেও। এটি হচ্ছে ক্ষমতার উসুল। ক্ষমতায় যেতে হলে আপনাকে প্রচুর মাসলাহাতে মুরসালা চর্চা করতে হবে, ফিকহের উদারতম ব্যাখ্যা গ্রহণ করতে হবে, কারণ আপনি চাইলেই আপনার মতো শরীয়ত চর্চা করতে পারবেন না। তো এই ক্ষেত্রে জামাতের অভ্যন্তরে এখন বিশেষ করে জামাত সেক্রেটারি গোলাম পরোয়ারের ছেলে সালমানকে, ঢাবি ছাত্র সালমানের মিউজিক সহ সঙ্গীত পরিবেশন নিয়ে যে তুমুল বিতর্ক চলছে, এটা পুরো জামাতকে নাড়া দিয়েছে। এখন বিতর্কটা শুধু সালমানের মধ্যে সীমাবদ্ধ নেই, এখন মীর কাশেম আলীর সেই দিগন্ত টিভি পর্যন্ত চলে গিয়েছে।
এই বিতর্কটা শিবির ভার্সাস জামাত বিতর্কের রূপ নিয়েছে। এই বিতর্ক ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিবির ভার্সাস জামাতের অর্থোডক্স গ্রুপ বিতর্কের রূপ নিয়েছে, যেটা আমি দেখতে পাচ্ছি সংস্কারের পথে জামাতকে ট্রিগার করছে। এদিকে ডাক্তার শফিকুর রহমান উদার, তিনি জামাতকে ক্ষমতা নিতে চান, এই বিষয়ে তিনি কমিটেড। তো এই জন্য যেহেতু ডাক্তার শফিকুর রহমান আমির, যার ফলে আমি আশাবাদী যে না, জামাত সংস্কার হবে এবং এই জামাত ক্ষমতায় যেতে পারবে। আর বর্তমান যে সিস্টেমে আছে এতে ক্ষমতায় যেতে পারবেন না। আর এই সংস্কারের পথে বাধা জামাতের অর্থোডক্স একটা গ্রুপ, যারা যারা যে দিনী উদ্দেশ্যে সংস্কারকে বাধা দিচ্ছে এটা আমি মনে করি না। তাদের একটা আধিপত্যের জন্য তারা এটা দিচ্ছেন। কারণ কি, দিনী উদ্দেশ্য হলে আপনি কিছু প্রশ্ন করবো, সেই প্রশ্ন উত্তর দিতে পারবেন। যেমন সালমান মিউজিক সহ গান গায়, হ্যাঁ আমি ধরে নিলাম যে যারা ফতোয়া দিচ্ছেন যে হারাম হারাম, আমি আপনি বড় আলেম, আপনারটাই আমি গ্রহণ করছি। কিন্তু কিছু আলেম তো বলেছে যে না, এটা শর্ত সাপেক্ষে জায়েজ, যদি গানের মেসেজ ভালো হয়, অশ্লীলতা না থাকে, নামাজ থেকে গাফেল না করে, অন্য কোনো খারাপ পথে না নিয়ে যায়, শুধু মিউজিক হারাম হবে না। কেউ তো বলেছে। এখন কোন আলেম বলেছে, ইউসুফ আল কারজাই বলেছে, সেটা যদি কেউ গ্রহণ করে আপনি আপনার ফতোয়া তার উপর চাপিয়ে দিতে পারেন না। এখন আপনার এই ফতোয়া তো থাকবে না, আপনাদের এরকম অতীতের ফতোয়া তো থাকে নাই, পরিবর্তন হয়েছে। যেমন দিগন্ত টিভি হারাম, এখন তো টিভি সবার কাছে হালাল হয়ে গেছে, জায়েজ হয়ে গেছে। এরপরে ছবি তোলা হারাম, এখন ছবি তোলা সবার কাছে জায়েজ হয়ে গেছে। নির্বাচনী পোস্টার হারাম, এখন তো জায়েজ হয়ে গেছে, তাই না? জামাতের কথাই যদি বলি, অন্যান্য কওমি হুজুরদের কথা বাদই দিলাম। এরপরে পত্রিকা থেকে শুরু করে এইসব বিষয়েও অতীতে যেটা নাজায়েজ মনে করতেন, নির্বাচনে অংশগ্রহণ করা, গণতান্ত্রিক নির্বাচনে, এটাও তো আপনারা একসময় নাজায়েজ মনে করতেন, এখন করেন না জায়েজ মনে। এই জন্য আপনাদের এই ফতোয়া থেকে আপনাদেরই রুজু করতে হয়। তো বোঝা যায় যে উদারতম ব্যাখ্যাটাই বাস্তবতা। লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসাহা, যেটা মানুষের পক্ষে সম্ভব না সেটা আল্লাহ চাপিয়ে দেন না। এর মানে এই যে ছবি তুলতে সবাই বাধ্য, ছবি তোলা থেকে বিরত থাকা সম্ভব নয়। ছবি তোলা হারাম হলে সবাইকে আল্লাহ বাধ্য করতেন না, এর মানে ছবি তোলা জায়েজ। এই ফিতরাত থেকে এটা শিখেন। যদিও আবারও বলছি যে ইটস নট মাই ফতোয়া, ফতোয়া দিবে আলেম না, আমি আমার ওপিনিয়ন বলছি। তো দর্শক, এখানে তো এটা নিয়ে যেমন সালমান মিউজিক সহ গান গেয়েছে কোথায়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিবিরের প্রোগ্রামে, ডাকসু প্রোগ্রামে। সেখানে ডাকসু নেতারা ছিল, সাদিক ক্যামরা শিবির আইকনরা ছিল, এবং সালমানের পক্ষে সরাসরি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিবিরের পদধারীরা লিখছে। এবং এখানে সুমাইয়া রাবেয়া, মীর কাসেম আলীর সন্তান, মেয়ে, তিনি একটা লেখা লিখেছেন, এটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিবিরের নেতারা শেয়ার করছে। সেখানে সেই মল্লিক চাচ্চুর গল্প থেকে শুরু করে যে জামাতের মধ্যেই সংস্কৃতি চর্চায় মতিউর রহমান মল্লিককে বাধা দেওয়া হচ্ছিল, অনেকে হারাম ফতোয়া দিত, কিন্তু সবকিছু উপেক্ষা করে বট গাছের মতো ছায়া হয়ে এদেরকে এই সংস্কৃতি চর্চা, এই ক্রিয়েটিভ কাজকে সমর্থন দিতেন মীর কাসেম আলী। যার ফলে এই যেহেতু জামাতের হুজুররা টিভিকে হারাম মনে করতো, আর মীর কাসেম আলী দিগন্ত টিভি চালু করেছে, সেখানে আবার অ্যাডও দিত নারীদের, অতএব এটা হারাম। এই কারণে সাংগঠনিকভাবে মীর কাসেম আলী পরিবারকে এক ঘুরে করে রাখা হয়েছিল। এটা মীর কাসেম আলী সন্তান বলছেন, এটা সত্য, এটা তো আমরাও আগে জানি। দিগন্ত টিভি শুরু করার অপরাধে আমাদের পরিবারকে সাংগঠনিকভাবে এক ঘরে করে দেওয়া হয়েছিল। এই কথাগুলো আসছে, সামনে আসছে, এখনকার প্রজন্ম এই ভয়েস রেজ করছে, এখনকার শিবিররা এগুলো বলছে, যার ফলে জামাতের সংস্কারের একটা আর্জেন্সি তৈরি হচ্ছে। আমি দেখতে পাচ্ছি এই যে তোলপাড়, সবাই মুখ খুলছে, ফেসবুকে লিখছে, এর মধ্য দিয়ে জামাত আরো উদার হবে, সংস্কার করতে বাধ্য হবে।